সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুই আলোচক। আমার বাম পাশে রয়েছেন জনাব মাহবুব কামাল, কলামিস্ট ও সহকারী সম্পাদক দৈনিক যুগান্তর, এবং সর্ববামে রয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাদের দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা আজকের দিনের যে উল্লেখযোগ্য সংবাদগুলো রয়েছে সেগুলোতে একটু চোখ বুলিয়ে নিই। আজকে দিনের প্রধান যে শিরোনামটি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনকে ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষে 14 জন পুলিশ সহ এ পর্যন্ত 84 জন নিহতের খবর পাওয়া গেছে। বিভিন্ন পয়েন্টে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র রাজধানী, বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। আরেকটি শিরোনাম ছিল শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচিকাল, এক দফার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছেন নানক। শিক্ষার্থীদের সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। পুলিশকে আইন মেনে গুলি করার নির্দেশনা দিয়েছেন আদালত। নির্বাহী আদেশে সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা 6টা থেকে দেশজুড়ে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। এগুলোই ছিল আজকে মূলত দিনের আলোচিত সংবাদগুলো। আমরা শুরুটা করতে চাই জনাব মাহবুব কামালকে দিয়ে। যে আমরা দেখলাম যে এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অসহযোগ কর্মসূচি ছিল, সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলা হয়েছে, সংঘর্ষ হয়েছে। এ পর্যন্ত যদি বলা যায়, একদিনে 20 জেলায় সর্বোচ্চ 85 জনের প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া গেছে, যেখানে পুলিশও মারা গেছেন, পুলিশও নিহত হয়েছেন 14 জন। আসলে কেন ঘটলো এমন নির্মম ঘটনা? থ্যাংক ইউ। মানে এরকম ডেলিকেট সিচুয়েশনে আমি কখন টকশো করি নাই। মানে সো ডেলিকেট দি সিচুয়েশন ইজ, মানে কি কোত্থেকে শুরু করব, কি করব, কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, আমাকে তো শুরু করতেই হবে। প্রথমে আমি এই একজন অন্যতম সমন্বয়ক নাহিদের একটা কথা দিয়ে শুরু করি। উনি আন্দোলনকারীদের বলছেন নির্দেশের মতো যে মিডিয়া কর্মীদের উপর তাদের দায়িত্ব পালনে তাদের উপরে যেন চড়াও না হয় আন্দোলনকারীরা। এটা আসিফও বলেছেন। হ্যাঁ, এটা বলেছে। দেখেন, এই কথাটা কিন্তু দুইটা ইমপ্লিকেশন। একটা হচ্ছে যে তারা স্বীকার করে নিলেন যে মিডিয়া কর্মীদের উপরে চড়াও হয়েছে, কোথাও কোথাও হয়েছে। তাহলে এটা আসবে কেন? আর একটা ইমপ্লিকেশন হচ্ছে যে অন্য সবার উপরে চড়াও হওয়া যায়, মিডিয়ার উপরে চড়াও হইও না। এটা 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 ইমপ্লিকেশন কিন্তু এইটা। মানে মিডিয়া তারা তো বলতে, মানে স্টেটমেন্ট তো হবে যে কারো উপরে আনলফুলি চড়াও হওয়া না, শান্তিপূর্ণ, তাই না? বলতেছে মিডিয়া কর্মীদের উপরে চড়াও হইও না, তার মানে অন্যদের উপরে চড়াও হওয়া যায়। তো এই জায়গাটায় চলে গেছে দেশ। হ্যাঁ, এইটা আমি বলবো একটা সেমি সিভিল ওয়ারে চলে গেছি আমরা। হ্যাঁ, সেমি সিভিল ওয়ার, এবং এটা আলটিমেটলি সিভিল ওয়ারে যাবে কি না সেটাও আমি, মানে আই এম নট শিওর অ্যাবাউট ইট। মানে যে অবস্থা এখন চলতেছে, দেখেন, মানে আমি কতগুলো জিনিস বুঝতেছি না আর কি। মানে এটা আমার মাথাতেই ধরে না। যেমন কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, কোটা বিরোধী আন্দোলন, তখন আমাকে একটা জিনিস স্ট্রাইক করলো যে আচ্ছা, দেশে তো কোটা নাই। হাইকোর্টের রায় বাতিল করার পরে তো কোটা তো ছিল না, তাই না? অন্তত 7 অগাস্ট পর্যন্ত তো কোটা নাই। 7 অগাস্ট যদি, মানে সর্বোচ্চ আদালত যদি ভিন্ন রায় দেয়, তখন একটা প্রশ্ন আসবে যে কোটা আছে কি নাই। তো কোটা নাই, এই 1 মাসে তো তাদের চাকরি আর মুক্তিযুদ্ধরা খেয়ে ফেলতেছে না, তাই না? আন্দোলনটা কিসের? তো দে হ্যাড টু ওয়েট ফর 7 অগাস্ট। আপিল বিভাগ কি বলে? কিন্তু সরকার কি 7 অগাস্ট পর্যন্ত ওয়েট করেছে? কে? সরকার নিজে তো আপিল করেছে। সরকারই তো আপিল করছে, কিন্তু সেই আপিল তো এগিয়ে আনা হয়েছে। হ্যাঁ, সেটা তো পরের ব্যাপার, এটা তো আন্দোলনের পরে না। আমি বলছি যে সরকারই তো আপিল করছে, তার মানে কি সরকারও কোটা চায় না, তাই না? আপিল করবে কেন সরকার, তাই না? তাইলে সরকারের সাথে কোটা নিয়ে কোনো বিরোধ নাই, আবার সময়টা মাত্র 1 মাস, 1 মাস পরে আমি তাহলে আন্দোলনটা কেন? আমি এটা নিজেকে প্রশ্ন করছি যে এটা কি কারণে আন্দোলনটা।
আচ্ছা, তারপরে ধরেন প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ, অলরেডি ছয়জন মারা গেছে, জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দিলেন, তখন আমি মনে করলাম যে আচ্ছা, এইবার বোধহয় একটু শান্ত হবে সবাই, কারণ উনি তো বলছেন তো হতাশ হওয়ার কিছু নাই ইত্যাদি, যারা মারা গেছে তাদের। কিন্তু দেখা গেল যে না, আন্দোলন আরো বেগবান হলো। এটা কি সময় ক্ষেপণের কারণে? কোনটা? এই যে আন্দোলন বেগবান হয়ে গেল, সময় পেল, সময় না, দেওয়া হলো। না, ওই প্রধানমন্ত্রীর ভাষণের পরে বেগবান হলো, তাই না? তখন চিন্তা করলাম যে আচ্ছা, এইখানে মানে ছাত্ররা তো এত হওয়ার কথা না, এটার মধ্যে কি কোনো ইনভলভমেন্ট আছে নাকি কারো? সেখানে কি নীতি নির্ধারকদের কোনো ভুল ছিল? কার? এই যে ছাত্রদের আন্দোলন বেগবান হওয়ার কারণ? না, সেটা তো আমি বলতেছি, মানে এটা আমার কাছে একটা প্রশ্ন আসলো যে কেন। তারপরে এখন কিন্তু মানে এখন আমার আর বুঝতে বাকি নাই, যেহেতু বিএনপি ফখরুল ইসলাম আলমগীর যখন বলল যে এটা আমাদের সাথে এটার তোমার রাস্তায় নামো, বিএনপি কর্মীরা রাস্তায় নামো ইত্যাদি, এবং অনেক রকমের, যেমন তারেক রহমান তার যে বিবৃতি, যে তার যে বক্তব্য যে আবার নিশ্চিত নিরাপদ দেশে ফেরা জন্য তোমার এটা আন্দোলন সফল করতে হবে। তারই ফল কি আজকের ঘটনা? শুনেন না, এই যে ব্যাপারগুলো থেকে এখন এটা মানে আমার কাছে মোটামুটি ক্লিয়ার যে এইটা মানে ছাত্রদের বুদ্ধিতে পুরো আন্দোলনটা হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। এখানে মানে বুদ্ধিদাতা বা পরামর্শদাতা অন্য কেউ আছে। হ্যাঁ, এটা আমার কাছে এখন মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, মোটামুটি বলছি আমি, পুরো বলতে চাই না, সব কিছুতেই তো একটা আছে। এখন যে পরিস্থিতিটা দাঁড়াইছে, পরিস্থিতি তো আমরা সবাই জানি, এটা ব্যাখ্যা করার কিছু নাই। মানে কি করা উচিত সেটা আমি বলতে চাই, মানে এখন কি করতে হবে, কি করা উচিত পরে শুনবো আমরা। আসতে চাই জনাব রতনের কাছে, যে আমরা যে আজকে প্রায় 95 জনের প্রাণহানির খবর এখন পর্যন্ত পেয়েছি, অনেকেই হতাহত, আহত অনেকে রয়েছেন, অনেকে হয়তো হাসপাতালে রয়েছেন। পুলিশের 14 জন সদস্য, এর মধ্যে 13 জনই একটি সিরাজগঞ্জের এনাদপুরের একটি থানায় নির্মমভাবে নিহত হয়েছেন। এই যে আজকে হামলা হয়েছে আদালতে, হামলা হয়েছে হাসপাতালে এবং বিভিন্ন স্থাপনায়, এই সহিংসতার শেষটা কোথায়? আজকে এই পরিণতি হলো কেন? ধন্যবাদ। মাহবুব ভাইয়ের মতো করে বলতে হয় যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে থামবো আমরা। আন্দোলনটা শুরু হয়েছিল কোথায় সেটা একভাবে আমরা বলতে পারি, গতিপথে আন্দোলন কীরকম বাক পরিবর্তন করেছে সেটাও আমরা বলতে পারি, কিন্তু এইটা কি বলতে পারি যে পৃথিবীর আর কোন কোন দেশে ছাত্রদের আন্দোলনের উপরে এত বড় নৃশংসতা হয়েছে? আমরা কি এটা বলতে পারি যে একদিনে রাজনৈতিক সহিংসতায় আজকে যদি 99 জনের মৃত্যুর কথা ধরি, আহত যারা হয়েছেন তারাও 1-2 জন যদি মৃত্যুবরণ করে, 100-র উপরে মানুষ মৃত্যুবরণ করেছে? আমরা কি এটা বলতে পারবো যে নিরস্ত্র একটা ছাত্র পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো, গুলি করে তাকে হত্যা করার পরে হত্যার আসামি করা হলো আরেকজন ছাত্র 16 বছর 10 মাস বয়সী ফাহিমকে, যেখানে মিডিয়া দেখলো, মানুষ দেখলো, গুলি খেয়ে মরলো, বলা হলো ইট পাটকেলের আঘাতে মৃত্যুবরণ করেছে। এইরকম আমরা দেখেছি আন্দোলনের মধ্যে ডাটা সেন্টার পুড়ে ভস্মীভূত হয়েছে, পরে দেখা গেলো ডাটা সেন্টারে আগুনই লাগেনি। তো এইরকম প্রতি মুহূর্তে একদিকে আন্দোলনে অভূতপূর্ব অংশগ্রহণ আমরা দেখছি ছাত্রদের, তার সঙ্গে সাধারণ মানুষ। যে 10,000-10,500 গ্রেপ্তার হয়েছে, বলা হচ্ছে যে গ্রেপ্তারকৃতর মধ্যে 87% কোনো রাজনৈতিক পরিচয় নেই। 200-250 মতো আছে সেখানে বিএনপির কর্মী বলে পরিচিত, 60 জনের মতো আছে জামাতের কর্মী বলে পরিচিত, বাকিদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। তার মানে তারা কারা? আচ্ছা, যদি ধরি শিক্ষার্থী, সাধারণ মানুষ, পথচারী, তারপরে শ্রমজীবী মানুষ। এখন কথা হলো যে এই মানুষগুলো অকাতরে গুলি খেলো কেন বা রাস্তায় নামলো কেন? তারপরে ধরুন একদম ঘরের মধ্যে থেকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা আর কতবার আমাদের দেশে এরকম ঘটেছে? তার মানে এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যার সীমানা এতখানি যে সেটা একটা ঘরের ভেতরে ঢুকে কাউকে হত্যা করতে পারে। 4 তলার ছাদে বাবার কোলে রিয়া গোপ, তিনি যেমন গুলি খেয়ে মৃত্যুবরণ করলেন, মা সন্তানকে ঘুম পাড়িয়ে জানলা দিয়ে উকি দিতে গিয়ে সেও মৃত্যুবরণ করলো। এরকম কত ঘটনা আমাদের প্রতিদিন আমরা দেখলাম। এগুলোর পিছনে বড় যে বিষয়টা, যে এই আন্দোলনটাকে কিভাবে দমন করতে চেয়েছে। আন্দোলন দমন করার অনেকগুলো কৌশল থাকে। একটা হচ্ছে তাদেরকে পার্সু করা, তাদেরকে যুক্তি করে বোঝানো।
আর একটা হলো চোখ রাঙানো, আর একটা হলো কৌশল করে তাদের মধ্যে বিভক্তি তৈরি করা। এক্ষেত্রে দেখুন, চোখ রাঙানো এবং কৌশল করে বিভক্ত করা দুটো কাজই হয়েছে। হাসপাতাল থেকে আন্দোলনের সমন্বয়ক যে ছেলেরা, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ানো হয়েছে। আবার আরেকদিকে তো পরিণতি ভালো হবে না এরকম কথা বলে তো চোখ রাঙানো হয়েছে। বলে সব মিলে আন্দোলনের উপর অ্যাটিটিউডটা কী ছিল? 2 নম্বর হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারীরা কেমন ছিলেন। এই যে ক্লাস 7, 8, 9 পড়া ছেলেমেয়েরা, তারা যে নেমে যাচ্ছে রাস্তায়, তারা কেন নামছে? এর পেছনে কারা কলকাঠি নাড়ছেন সেটা একটা দিক, সেটা খুঁজে বের করা যাবে। কিন্তু এই যে ছেলেমেয়েরা নেমে গেল, ছেলেমেয়েদের সঙ্গে ছেলেমেয়েদের বাবা মারা পর্যন্ত চলে এলো, রাস্তায় তাদেরকে পানি খাওয়াচ্ছে, পানি খাওয়াতে গিয়ে একটা ছেলে কীভাবে মৃত্যুবরণ করলো সেটাও আমরা দেখলাম। ফলে এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা সংস্কার, তারপর কোটা সংস্কার থেকে নাম পরিবর্তন হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলন যখন শুরু হয়ে গেল, তার সঙ্গে ইনভলভমেন্ট হয়ে গেল অনেক শ্রেণী পেশার মানুষ, আমরা শ্রমজীবী মানুষের একটা বিরাট অংশগ্রহণ দেখলাম। আবার এই আন্দোলনের মধ্যে আমরা পরবর্তীতে এমন ঘটনাও দেখলাম যে থানা আক্রমণ করে পুলিশকেও হত্যা করার মতো ঘটনা ঘটছে। ফলে অনেক ধরনের মানে বলবো যে প্রভাবক, অনুঘটক, অথবা যেটাকে সাধারণ ভাষায় প্লেয়ার বলা যায়, এখন একটা আমাদের ক্ষমতাসীন দলের তাদের মধ্যে একটা দম্ভ, তাদের মধ্যে একটা অহমিকা, তাদের মধ্যে অন্যকে পরোয়া না করার একটা চেষ্টা, এবং ক্রমাগত অপমান করা মানুষকে, তার একটা বলবো যে প্রতিরোধের একটা জায়গাও তৈরি হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী তো তাদের সাথে কথাও বলতে চেয়েছেন, তার দরজাও খোলা রেখেছেন বলেছেন। প্রধানমন্ত্রী দরজা খুলে রেখেছেন, এটা ঠিক, কিন্তু সময়টা কখন? যখন হাসপাতাল থেকে ধরে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে রেখে তারপরে তাদেরকে দিয়ে সংবাদ সম্মেলন করানো হচ্ছে, সেই সময় যদি প্রধানমন্ত্রী বলছে না, ওদের সঙ্গে এরকম আচরণটা না করে আমি ওদের সঙ্গে কথা বলতে চাই, তাহলে প্রধানমন্ত্রীর চারপাশে যারা ছিলেন, যারা তাকে পরামর্শ দিচ্ছেন অথবা যাদের পরামর্শ শুনছেন প্রধানমন্ত্রী, তারা কি কেউ প্রধানমন্ত্রীকে বললেন না এর রিয়াকশনটা কি হতে পারে? অপমানের চাইতে বড় যন্ত্রণা আর নাই। ফলে এই অপমানিত ছাত্র সমাজও তো এই জায়গায় দাঁড়িয়ে গেল। এর মধ্যে কি তাহলে বিরোধী দল যারা আছে তারা সুযোগ নেবে না? যারা সরকারের বিরুদ্ধে কথা বলতে চায় তারা কি এই ঘটনাটাকে কাজে লাগাবে না? কোন সময় হয়নি? আজকে যদি ভুলে যান আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, মনে করুন আজকে অন্য কোনো একটা দল ক্ষমতায় আছে এবং আওয়ামী লীগ বিরোধী দলে আছে, আওয়ামী লীগ প্রত্যেকটা ঘটনায় তো তার কর্মীরা ইনভলভ হতো। এটাই তো মানে হওয়াটাই স্বাভাবিক। তো এখন এইটাকেই আমরা টার্গেট করে মূল ঘটনা, বেদনা যেটা, সেটাকে যেন আমাদের আড়াল করা না হয়। আর একটা কথা বলে আমি একটু জায়গায় একটু শেষ করি, যে দেখুন এখানে একটা তাৎপর্যপূর্ণ বিষয় হয়েছে যে ছাত্র জনতার বলছি আমরা তো সাধারণ মানুষ কয়েকটা জিনিস ইতিহাস থেকে শেখে। আমাদের দেশে কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট বলি, তারা একটানা 10 বছরের বেশি কিন্তু নিরুপদ্রব থাকতে পারে নাই। আইয়ুব খান কিন্তু 10 বছরের মধ্যে তার একটা ফয়সালার জায়গা হয়েছে। এরশাদের বিরুদ্ধেও প্রায় 9.5 বছর একটা হয়েছে। এখন 2014 সালে ভোটারবিহীন নির্বাচনের পর থেকে যে ঘটনাটা ঘটছিল, প্রায় 2024 সাল, আবার একটা 10 বছরের জায়গায় চলে এসেছে। তার মানুষ কিছুদিন সহ্য করতে করতে মানুষও মনে করে যে একটু পরিবর্তন দরকার। তাহলে ছাত্রদের আন্দোলন এবং মানুষের মনে করা পরিবর্তনের আকাঙ্ক্ষা দুটো কিন্তু এক জায়গায় মিশে গেছে। যে কারণে দেখুন অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে আজকে কারা, আর নিরস্ত্র ছিল কারা। আপনার সংবাদ মাধ্যমের কর্মীরাও দেখেছেন, এই ছেলেমেয়েরা তারা কিন্তু প্রায় নিরস্ত্র। নিরস্ত্র মানে প্রায় নিরস্ত্র বললাম কেন, কারো কারো হাতের লাঠি তো ছিলই, কিন্তু প্রতিপক্ষ হিসাবে ছাত্রলীগ, যুবলীগ যারা এসছে, তারা কিন্তু মানে যথেষ্ট রকমের প্রস্তুতি নিয়েই তারা এসেছে। তো ফলে তারপরেও এরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতন ঘটনা ঘটছে, কোথা থেকে আসে তাহলে তাদের এই সাহস? এটা হলো একটা অপমান বোধ। তারই সতীর্থ একজন মৃত্যুবরণ করেছে, তারই ক্লাসের সহপাঠী গুলিবিদ্ধ হয়েছে। এখান থেকে তাদের মধ্যে কিন্তু একটা সেন্স অফ ইউনিটি ডেভেলপ করেছে যে এটার একটা অবসান হওয়া দরকার। আমরা মনে করি যে এত মৃত্যু, এত রক্তপাত, এটাকে কি এড়ানো যেত না? কি কারণে এটাকে প্রলম্বিত করা হচ্ছে, অথবা কেন এটা ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এটার উত্তর আজকে হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু এই দেশকে কিংবা এই সমাজকে একদিন এটার উত্তর দিতে হবে। জি, জনাব মাহবুব কামাল, আপনার কাছে এই প্রশ্নটাই জানতে চাই যে আসলে কেন ঠেকানোর উদ্যোগটা আরও আগে নেওয়া হলো না? আজকে প্রধানমন্ত্রী গতকাল বলছিলেন শিক্ষার্থীদের জন্য আলোচনার জন্য তিনি গণভবনের দরজা খোলা রেখেছেন।
যদিও শিক্ষার্থীরা সেটা প্রত্যাখ্যান করেছে। এর পরদিনই এত বড় একটা নৃশংস ঘটনা ঘটলো। সরকারি প্রেস নোটে বলা হয়েছে জঙ্গিরা হামলা চালাচ্ছে। আসলে এই যে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, এর সাথে জঙ্গিবাদের কি আদৌ কোনো সম্পর্ক রয়েছে? মানে ব্যাপারটা হলো কি যে জঙ্গির মানেটা কি, জঙ্গির ইংরেজি কি? জঙ্গির ইংরেজি হচ্ছে মিলিটেন্ট, ঠিক আছে? আপনি কিন্তু নিরস্ত্র অবস্থাতেও জঙ্গি হতে পারেন। হ্যাঁ, জঙ্গি মানে হচ্ছে যে আপনার একটা তেজি মনোভাব, এটাই জঙ্গি। আর একটা হচ্ছে মার্শাল, সেটা হচ্ছে সামরিক, যে যার যাতে অস্ত্র থাকে আর কি। এখন কথা হচ্ছে ছাত্র সমাজের যে যারা আন্দোলন করছে, আমি পার্সোনালি মনে করি না যে ছাত্ররা এত অ্যাগ্রেসিভ হতে পারে, এটা আমি পার্সোনালি মনে করি না। তাহলে এইটা আমি বলছি, যেটা রাজিকুজ্জামান রতন বলছিলেন, শিক্ষার্থীদের প্রায় বেশিরভাগই ছিলেন বা অনেকের হাতে অস্ত্র বলতে কারো কারো হাতে হয়তো লাঠি ছিল। তাহলে ঘটনা হচ্ছে যে ধরেন যে এই যে পুলিশ 13টা মারা গেল একটা থানায়, এই যে এনায়তপুর থানায়, তারা তো গুলি করতেছিল না, তারা থানার ভিতরে ছিল, তাই না? তো সেই ভিতরে আগুন লাগায় দিয়া বা তাদেরকে পিটানো, তা এইটা ছাত্র সমাজের কাজ না। এটা মানে অছাত্র, এবং এটা একটা কি বলে যে বিশেষ পারপাসফুল একটা অর্গানাইজেশনের কাজ, আমি এটা পার্সোনালি মনে করি। তারপর ধরেন যে কতগুলো জিনিস, যেমন কতগুলি স্থাপনা যে ধ্বংস করা হয়েছে, যেভাবে করা হয়েছে, এটা এক্সপার্টিস হ্যান্ড ছাড়া সম্ভব না। যেমন মেট্রো রেল যে ইয়েগুলো যেটা করছে, তারপরে ধরেন যে বিটিভিতে বা মানে এত দ্রুত মানে এই জিনিসগুলোকে ধ্বংস করা, এইটা ছাত্র সমাজ এই টেকনোলজিতে করতে পারে আমি মনে করি না। এটা একটা প্রশিক্ষিত, একটা খুব ট্রেইনড একটা গ্রুপ এটা করছে, এটা আমি বলি। তো আপনি যেটা বললেন যে আপনি জঙ্গির কথা বললেন, দেখেন নরসিংদী জেল যে এই ভেঙে গেল, মানে ভেঙে ফেলা হলো, সেখান থেকে কিন্তু 7 জন জঙ্গি বেরিয়ে গেল, এবং অন্য যারা বেরিয়ে গেছে তারা কিন্তু পরে আবার বলছে যে না, আমরা জেলেই ফেরত যেতে চাই। হ্যাঁ, কিন্তু ওই 7 জঙ্গি, 8 না 9 জঙ্গি, তারা কিন্তু পালিয়ে গেল। তাইলে নরসিংদী কারাগারটা কেন ভাঙা হয়েছিল, এটার মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এই মানে যারা নন জঙ্গি তাদেরকে বের করার জন্য, না জঙ্গিদের বের করার জন্য? এদেরকে বের করে তার মানে লাভটা কি? এটা তো মানে কনভিক্টেড বা ধরেন আন্ডার ট্রায়াল প্রিজনার, তাই না? এখানে একটা সন্দেহের ব্যাপার আছে। তারপরে ধরেন যে মানে যে কায়দায় এই যে চেহারাগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনের নামে, সেই চেহারাগুলোর কিন্তু ছাত্রদের মতো মনে হয় না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, মানে লার্জ সেকশন অব দি আন্দোলনকারী তারা তো ছাত্র বটেই, মানে ছাত্রদেরই আন্দোলন এটা, কিন্তু এই ছাত্রদের মধ্যে যে কিছু কিছু চেহারা দেখা যায় যেগুলো বয়সে ছাত্র মনে হয় না, পোশাক পরিচ্ছদে ছাত্র মনে হয় না, অ্যাপিয়ারেন্সে ছাত্র মনে হয় না, অ্যাটিটিউডে ছাত্র মনে হয় না। ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের তো একটা আপনার কালচারাল স্ট্যান্ডার্ড আছে, তাই না? এটা মিনিমাম একটা কালচারাল স্ট্যান্ডার্ড। আপনি নিজেও বলছেন ছাত্ররা হয়তো তাদের হাতে অস্ত্র ছিল না, তারা নিরস্ত্র ছিল, কিংবা অন্য কারো হাতে অস্ত্র ছিল। হ্যাঁ, যেটা রতন সাহেবও একটা মিন করলেন যে হয়তো কারো হাতে অস্ত্র ছিল পুলিশের বাইরে। এই অস্ত্রবাজরা কারা, কাদের হাতে অস্ত্র ছিল? না, এইটা তো ইট ইজ ইয়েট টু বি ইনভেস্টিগেটেড। আপনাকে তো মানে পুরো বিষয়টা, আমি এটা পরে আসবো যে মানে কি করা উচিত, ওই জায়গাটাতে আমি এগুলি ব্যাখ্যা করব। আবার কথা হচ্ছে যে মানে এই যে উভয় পক্ষ যে আপনার যে ওটা কি বলে আর্ক রাইভালরি তৈরি হয়েছে একটা, হ্যাঁ, যে রাইভালরি তৈরি হয়েছে, যে অ্যান্টাগনিস্টিক সম্পর্ক তৈরি হয়েছে, যে বৈরিতা তৈরি হয়েছে, এবং মানে ছাত্ররা তো কমিটেড, হ্যাঁ, তারা কিন্তু কমিটেড। আবার এটার সাথে যারা জঙ্গি টঙ্গি যদি জড়িত হয়ে থাকে, বা তারাও তো, জঙ্গিদের তো একটা কমিটমেন্ট আছে, তাদের তো এক ধরনের এই যখন হলি আর্টিজানের পরে যখন কম্বিং অপারেশন হলো, তখন অনেকেই বলছিলেন যে জঙ্গি আর নাই, মানে অ্যাপারেন্টলি তো জঙ্গি তখন আর পরে ছিল না, এই কত কয়েক বছর সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে। হ্যাঁ, তখন আমি একটা টক শোতে বলছিলাম
যে ওয়ারফেয়ারের একটা বেসিক হচ্ছে সিস্টেমেটিক রিট্রিট ইজ এ কাইন্ড অফ ভিক্টরি। আমি যদি শৃঙ্খলাবদ্ধভাবে পিছনে হাঁটি, পিছু হটে যাই, এটাও এক ধরনের বিজয়, যদি শৃঙ্খলাবদ্ধভাবে পিছনে হাঁটতে পারি। তা আমি রকশোতে বলছিলাম যে জঙ্গিরা নির্মূল হয় নাই, জঙ্গিরা শৃঙ্খলাবদ্ধভাবে পিছু হটেছে, এবং এই পিছু হটা মানেই শেষ হয়ে যাওয়া না, এইটা নতুন আক্রমণের প্রস্তুতির সময় হতে পারে। সুতরাং জঙ্গি শেষ হয়ে গেছে, এটা আত্মতৃপ্তির কোনো মানে ব্যাপার নাই। এবং ঠিকই মানে এরপরেও কিন্তু 2-3 বছর পরে কোথাও বিভিন্ন জায়গায় জঙ্গি পাওয়া গেছে ইত্যাদি। হ্যাঁ, তো ফলে এই এখন যেহেতু একটা অনুকূল পরিবেশ জঙ্গিদের জন্য, অনুকূল পরিবেশ মানে ছাত্ররা তো গভর্নমেন্টকে আনপপুলার করে দিচ্ছে, গভর্নমেন্টকে এই যে হত্যা, এই যে রতন ভাই যে বল, আমি আজকে আমার একটা লেখা ছাপা হয়েছে যুগান্তরে, সেখানে আমি লিখছি যে এই বেদনার বিউগল কে বাজাবে? এই যে বেদনা, হ্যাঁ, একটা জীবনের পেছনে থাকে কত রহস্য, কত খেসারত, অথচ কত সহজেই একটা প্রাণ চলে গেল, এক একটি প্রাণ, এক একটি গল্প। প্রাণ। এবং ওখানে বললাম যে ইউরোপের অনেক দেশে যদি একটা বিড়াল চাপা পড়ে, গাড়ি চাপা পড়ে, তাইলে ড্রাইভারকে জবাবদিহির আওতায় আসতে হয়, কঠোর জবাবদিহি। তাহলে কি আমরা বিড়ালের চেয়ে অধম? হ্যাঁ, এই যে মৃত্যু, এই যে বেদনা, এটার তো মানে এটা তো কখনো রিপেয়ার হবে না। কিন্তু কথা তো সেটা না, কথা হচ্ছে যে ইজ ইট অ্যান এন্ডলেস গেম, ইট ইজ ইজ ইট অ্যান এন্ডলেস ট্রেল, যেটার কোনো শেষ নাই। ইট হ্যাজ টু বি এন্ডেড আপ, এটাকে তো শেষ করতে হবে। এবং এইটাকে শেষ করার জন্য আপনার দুই পক্ষকেই আপনার ইসের পরিচয় দিতে হবে, উইজডমের পরিচয় দিতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে। হ্যাঁ, এবং এইটা মানে দেখেন ইউনিভার্সিটির ছাত্র, তাদের কাছে আমরা উইজডম আশা করতেই পারি, সরকারের কাছে তো করবে, তারা তো ম্যাচিউর, তাই না? তারা তো ইউনিভার্সিটি ছাত্র ধরেন 25, 26, 27, কিন্তু ইউনিভার্সিটির ছাত্র, তাই না? একটা আলোকিত জায়গায় তারা পড়ে, তাদের কাছ থেকে আমরা উইজডম আশা করতে। সরকার কি আসলে এই শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট কিংবা শিক্ষার্থীদের যে অনুভূতি বা শিক্ষার্থীদের যে আবেগ, সেটা কি ধরতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, সরকার তো ধরতে ব্যর্থই হয়েছে। সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি তো প্রথমেই তো এটা ইট কুড বি ডিপড ইন দ্য বার্ড, এটা অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া যেত এই আন্দোলনটা। হ্যাঁ, যে প্রথমেই যদি বলতো যে আচ্ছা ঠিক আছে, তোমরা আন্দোলন নামছো, কোটা তো এখন নাই, তারপরে তোমরা আন্দোলনে দেখি কি ব্যাপার, আসো দেখি কথা বলি। প্রাইম মিনিস্টার দরকার নেই, আপনার এই যে অন্যরা যারা আছে, হ্যাঁ, তাদের বললেন যে দেখি তোমরা কি বলতে চাও, কোটা তো নাই, আমরা তো দেখতেছি যে কোটা নাই, তোমাদের চাকরি তো এখন আর মুক্তিযোদ্ধারা খেয়ে নিতে পারবে না এই 1 মাসে। হ্যাঁ, তো আসো দেখি কি বলতে চাও তোমরা, আমরা তো বুঝতেছি না যে তোমরা কি বলতে চাও। হ্যাঁ, তো তাইলে ছাত্ররা যাইতো, তখন তো যাওয়ার একটা ইয়ে ছিল, তখন পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে একটা কমন ডিসিশনে আসা যেত। কিন্তু সেটা তো করলো না। আপনি এই যে সরকারি যে মন্ত্রীরা, তারা বরং নানা ছাত্রলীগই যথেষ্ট, তো এইটা কি বলে যে এই নানা রকম এমন সব কথা বললো আর কি, তারা যে তাদেরকে হস্টাইল করে দিল আর কি। হ্যাঁ, তো এইটা তো অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া সম্ভব ছিল, সেটা তো হলো না। তো ফলে আন্ডারএস্টিমেট করছে ছাত্র সমাজকে। হ্যাঁ, আন্ডারএস্টিমেট করছে যে আরে কি হবে, এটা নিরাপদ সড়ক আন্দোলন দমে গেছে, তারপরে 18 সালের কোটা বিরোধী আন্দোলন দমে গেছে, এইটাও দমে যাবে। তো এইটা মানে সবসময় একই স্ট্র্যাটেজি একই ফল দিবে, এটা তো ঠিক না। আপনার সব ক্ষেত্রে একই কৌশল কাজ দিবে, এটা নাও হইতে পারে। হ্যাঁ, আর তারপরে তো ধরেন যে এটা তো ঠিক যে মানে অ্যান্টি ইনকামবেন্সি যে কোনো সরকার, এটা আওয়ামী লীগে করে না, যদি বিএনপিও ক্ষমতায় থাকতো, মানুষের মধ্যে সবসময় একটা অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্ট থাকে। এটা স্বাভাবিক থাকা, কারণ মানে ওই যে আমি একটা লিখছিলাম যে আমি আর ভোট দিব না, কারণ যে ভোট দেওয়ার পর 3 মাসের মধ্যে মনে হয় উপলব্ধি হয় যে মানে একে ভোট দেওয়া ঠিক হয় নাই, সেই ভোট আমি কেন দিতে যাব? প্রতিবারই ভোট দেই, 3 মাসের মধ্যে উপলব্ধি হয় যে কেন ভোট দিতে গেলাম, তো এই ভোট আমি কেন দিব? তার ফলে এই একটা অ্যান্টি ইনকামবেন্সি তো সেন্টিমেন্ট আছেই। ফলে এই যেহেতু দীর্ঘদিন সময় এই বর্তমান সরকার আছে, অ্যান্টি ইনকামবেন্সি সেন্টিমেন্টটা একটু বেশি হবে।
হ্যাঁ, এই স্বাভাবিক। তো ফলে 18 সালের স্ট্র্যাটেজি 24 সালে ওয়ার্ক করবে, এটা তো মানে না হইতে পারে। সেই ধারণা হয়তো ভুল হয়েছে। তো ফলে জনাব রতন, আপনার কাছে জানতে চাইবো যে যেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে শুরুতে হয়তো বসতে পারলে অঙ্কুরেই হয়তো সেই যে বড় ধরনের প্রবলেম তৈরি হচ্ছে সেটা হয়তো হতো না। আজকে কেউ কেউ বলার চেষ্টা করছেন শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সময়ে আজকে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কর্মসূচির কারণেই আজকে যে এত বড় প্রাণহানির ঘটনা সেটা হয়তো সেই দিকে মোড় নিয়েছে। আপনি এটা মনে করেন কিনা? প্রথমত শিক্ষার্থীদের আন্দোলনকে ডিল করার ক্ষেত্রে গভর্নমেন্টের যে ভুল হয়েছে, আমি ঠিক এটা ভুল মনে করব না। আমি মনে করি গভর্নমেন্টটা ওভার কনফিডেন্ট ছিলেন, যেটা মাহবুব ভাই একটু ইঙ্গিত করেছেন, যে নিরাপদ সড়কের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে যে আন্দোলনটাকে সেটা যেভাবে দমন করা হয়েছিল, খেয়াল করা হয় নাই যে তারা কিন্তু তখন স্কুলের ছাত্র ছিল, এখন তারা অনেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের সেই স্মৃতিটা আছে কিভাবে তারা সেদিন নিপীড়িত হয়েছিল, ফলে সেখান থেকে শিক্ষা নিয়েছে। এবার তারা অনেক বেশি একটা বলবো যে কেমন করে এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে হয় একটু বুঝেছে। ঠিক তেমনি 2018 সালে মন্ত্রীরা কথা বলে যে কথাটা বলেছিলেন এই কোটা সংস্কার আন্দোলনে, তারপরে সব কোটা বাতিল করে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যে যেটা আদালতে গেলে আদালতে এটা টিকবে না, কারণ আমাদের সংবিধানের 28, 29 অনুচ্ছেদে তো একটা অনগ্রসর অংশের জন্য বিশেষ বিবেচনার বিধান আছে। ফলে সব কোটা বাতিল করাটা এটা কোনোভাবে হতে পারে না। তৃতীয়ত প্রধানমন্ত্রী বলেন আমি বিরক্ত হয়ে এটা বাতিল করেছিলাম। তো তখন বলছে প্রধানমন্ত্রী না বুঝতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী কি বিরক্ত হয়ে কোনো কাজ করতে পারেন? তাকে তো লফুলি একটা কাজ করতে হবে, সংবিধান তো তার সামনে আছে। তো ফলে সেখান থেকেও কিন্তু একটা প্রশ্ন তাদের মধ্যে তৈরি হতে পারে। তো আর সবচেয়ে বড় কথা যে এতদিন ক্ষমতায় থাকতে থাকতে যারা প্রতিপক্ষ তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে করতে সাধারণ মানুষকে মূল্যহীন বানিয়ে ফেলতে এবং ভোট না দিয়েও ক্ষমতায় থাকা যায়, এখান থেকে এমন একটা প্রবণতা তাদের তৈরি হয়েছে যে কে কি বলল কে কি করলো তাতে কিচ্ছু আসা যায় না। এই অ্যাটিটিউডটার বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম। যিনি ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন সেই মানুষটাও বললেন যে এই সমস্ত আন্দোলনকারীদেরকে ট্যাকেল করবার জন্য বা দমানোর জন্য তার ছাত্রলীগই যথেষ্ট। ফলে হলো কি, একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে ফেললেন, ছাত্র আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে ছাত্রলীগকে দাঁড় করিয়ে ফেললেন। এবং তারপরে আমরা 15 তারিখে যে সাধারণ হামলাটা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং তার বিপরীতে সাধারণ ছাত্র যে একটা প্রবল প্রতিরোধ, এই প্রতিরোধের মুখে ছাত্রলীগ যে আবার সেখান থেকে পিছিয়ে গেল, এগুলোও কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ একটু খেয়াল করে দেখুন। এগুলোকে আমি ভুল বলবো না, এগুলো হচ্ছে তাদের অ্যাটিটিউডটিকে আমি যা করছি সেটাই ঠিক। এখন একটা মানুষের বলে না যে কেউ কোনো একটা কাজ যখন করে তখন তার একটা অ্যাপ্রোচ থাকে, তার একটা অ্যাটিটিউড থাকে। অ্যাপ্রোচটাও তাদের ভুল ছিল, অ্যাটিটিউডটার মধ্যে একটা দম্ভ ছিল। এবং অনেকে আমাদেরকে এরকমভাবে জিজ্ঞেস করতেন যে আন্দোলন তো বাংলাদেশে অনেক করেছেন, অনেক দেখেছেন, আপনারা তো একদিন ছাত্র ছিলেন, 90-এর আন্দোলনের সঙ্গে তো আপনারা যুক্ত ছিলেন, এবারের আন্দোলন কালকে যখন ব্যাপক ছাত্র যখন নেমেছিল তখন বলছে এটা কি 90-এর সঙ্গে তুলনা করা যায়? আমি বললাম তুলনা করা যায়, আবার যায় না। যায় অংশগ্রহণ দেখে, যায় না অংশগ্রহণকারীদের তাদের চোখ মুখের মনোভাব দেখে। 90-এর আন্দোলনে আমাদের মধ্যে ছিল যে একটা স্বৈরাচারী ব্যবস্থার আমরা অবসান ঘটিয়েছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থা পাবো বলে। আমরা 90-এর আন্দোলনের মধ্যে ছিল যে এতদিনে এত হত্যা, তার মনের মধ্যে যে ক্ষোভ এসেছিল সেই ক্ষোভটার আমরা বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছি। আর এবার মা যখন মেয়েটাকে সাথে করে নিয়ে শহীদ মিনারে আসছেন, বাবা যখন বাচ্চাটার হাত ধরে আসছেন, তখন কিন্তু বলছেন এতদিন এত অপমান সহ্য করেছি, এই অপমানের বিরুদ্ধে আমরা এবার দাঁড়িয়েছি। ফলে এই যে যুক্ত করে দিল, ওই সাধারণ শ্রমিকরাও যুক্ত হয়ে গেল, বাবা মারাও যুক্ত হয়ে গেল। আমরা 90-এর আন্দোলনের সময় কিন্তু বাবা মাকে এরকম সন্তানকে কোলে করে নিয়ে আসতে দেখি নাই। তো ফলে এবার এটা দেখলাম। তার মানে এই যে 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে, হ্যাঁ সরকার ক্ষমতায় থাকলে তার অনেক আচরণে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়, অসন্তোষ তৈরি হয়, বঞ্চনাজনিত কারণ তৈরি হয়, কিন্তু এই সরকার 15 বছর থাকার মধ্যে আরও অনেক দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কথা ছিল, সেই পরিচয়টা যেমন দেননি। সাথে সাথে অপমানিত একটা মানবিক বোধ, মানুষের খেয়াল করবেন ক্ষোভ এবং ঘৃণা দুটো একসঙ্গে যুক্ত হলে তার চেয়ে বড় অস্ত্র আর নাই। একদিকে ক্ষোভ ছিল, তার সঙ্গে ঘৃণা ছিল, এবং সবচেয়ে বড় কথা ছিল যে
যদি তুমি মাথা নিচু করো তবে তুমি শেষ, এরকম একটা স্লোগান ছিল না এক সময়? তো এবার তারা সেটা মনে করছে যে এবার আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা শেষ। তাহলে এইখান থেকে ছাত্ররা এসেছিল। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে আমার কাছে মাঝে মাঝে এটাই মনে হয়, এই প্রজন্ম তো আরও 50 বছর এই দেশে বেঁচে থাকবে। ধরুন একদম চূড়ান্ত অ্যাট্রোসিটি চালিয়ে দিয়ে আন্দোলনটাকে ক্রাশ করে দেওয়া হলো, দিল আমাদের পুলিশ বাহিনী সর্বস্ব শক্তি দিয়ে তাকে নামানো হলো, কিংবা অন্যান্য ফোর্সেসকে নামানো হলো। কিন্তু এই 15 বছরের ছেলেটা আরও তো 50 বছর বেঁচে থাকবে। কি প্রবল ক্রোধ এবং ঘৃণা নিয়ে এসে বেঁচে থাকবে? এটাকে ঠেকাবে কিভাবে? আজকে যে ছেলেটা পঙ্গু হয়ে গেল, তারপরে ক্রাচে ভর দিয়ে দিয়ে যতদিন সে ক্লাসে যাবে ততদিন তার সহপাঠীদেরকে এই জিনিসটাকে তার চোখে আসবে না, পড়বে না। যে ছেলেটা অন্ধ হয়ে যাবে, 400-450 ছেলের চোখে গুলি লেগেছে, স্প্লিন্টার, তারা যখন অন্ধ হয়ে এক চোখ দিয়ে তাকিয়ে দেখবে, তার সহপাঠীদের বুকের মধ্যে কি এই ক্রোধটা জমা হয়ে থাকবে না, কিংবা তার মধ্যে থাকবে না? ফলে কোন জায়গায় নিয়ে গেলাম আমরা? আমরা একটা প্রজন্মকে নিয়ে খেলা খেলতে পারি কি? আমাদের এখানে রাজনীতিতে খুব বড় একটা কথা ছিল না, খেলা হবে বলছে এরা। এটা কোন ধরনের খেলা? এই খেলা কি শেষ হবে না? এটা কি মানুষের জীবন এবং মৃত্যু নিয়ে এরকম খেলা চলতে থাকে পারে? এই খেলা শেষ হবে কিনা উত্তর জানবো আমরা, ছোট একটা বিরতি দিতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত নিউজ অ্যান্ড ভিউজে। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব রাজিকুজ্জামান রতন এবং রয়েছেন জনাব মাহবুব কামাল। আমরা বিরতির আগে কথা বলছিলাম রতনের সঙ্গে, আমরা মাহবুব কামালের কাছে আসতে চাই। এই যে আজকে পরিস্থিতি বিবেচনায় আজকে সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য আবারও কারফিউ দেওয়া হয়েছে, আসলে 3 দিনের সাধারণ ছুটিও দেওয়া হয়েছে। এইটা করে আসলে কতদিন লেন্দি করা যাবে বা কতদিন সমাধান, এই যে আমাদের সংকট চলছে, এই সংকটের সমাধানটা কোন পথে, কিভাবে আমরা সমাধান পাবো? শুনেন, এই আন্দোলন তো আমি মানে মাথামুন্ডু কিছু বুঝতেছি না। যেমন ধরেন ডেইলি স্টার খুব ভালো কাভারেজ দিয়েছে ইয়েকে, এই আন্দোলনকে, ডেইলি স্টার এবং প্রথম আলো চমৎকারভাবে তারা, অথচ ডেইলি স্টারের একজন সাংবাদিককে তারা মানে আঘাত করছে। এটা হলো কিছু মানে তাহলে কি তাদের মধ্যে কোনো মানে বাংলাদেশটা তারা বুঝতেই পারে না, বা সিচুয়েশন বুঝতেই পারে না। ইচ্ছা হলো তাকে মেরে দিলাম, আরে ও তো তোমাদের লোক, তো তাকে তুমি কেন মারতেছো? আচ্ছা গেল এটা। এই যে মানে সরকারের পদত্যাগ চাচ্ছে তারা, ঠিক আছে, তারা সরকারের পদত্যাগ চাইতেই পারে, হ্যাঁ, এটা মানে কোনো ব্যাপার না। কিন্তু হাসিনা চলে গেল, মানুষ শেখ হাসিনা পদত্যাগ করলো, হুইল টেক ওভার? এটার একটা রূপরেখা লাগবে না? যেমন ধরেন যে এরশাদের পতনের পরে কি হবে, এই জন্য এটা একটা 3 জোটের রূপরেখা ছিল। হ্যাঁ, এরশাদ এইভাবে পতন হবে, তারপরে এইভাবে সংবিধানের মধ্যে থেকে এইভাবে কন্টিনিউ করবে, এটা রূপরেখা ছিল। নাই কোনো রূপরেখা। শেখ হাসিনা স্টেপ ডাউন করলে কি হবে, কার কাছে ক্ষমতা যাবে, কিভাবে রাষ্ট্রটা চলবে, এগুলোর কোনো আলাপ নাই, চলে যেতে হবে। এটা তো হলো না। আপনাকে তো আন্দোলন করতে গেলে, সরকার পতনের আন্দোলন করলে তো আপনাকে তো একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, তাই না? এটা কনস্টিটিউশনের মধ্যে থেকে বা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করারও যদি ব্যাপার থাকে, সেগুলো বলতে হবে না যে এইভাবে মানে শেখ হাসিনার পরে এরা টেক ওভার করে, এগুলো কিচ্ছু নাই। তো ফলে এইটা একটা এইমলেস কি বলে যে আন্দোলন বলতেছি আমি, এটার কোনো লক্ষ্য নাই। লক্ষ্য একটাই, শেখ হাসিনা থাকতে পারবে না। আর শেখ হাসিনা থাকলো না, অসুবিধা কি? কিন্তু কি হবে তারপরে, এটা তো একটা রূপরেখা থাকতে হবে। হ্যাঁ, সেটা তাদের যে যারা মাস্টার মাইন্ড, তারাও ওদেরকে শেখাচ্ছে না যে তোমরা এইটা বলো। হ্যাঁ, মাস্টার মাইন্ড তো আছে, অবশ্যই মাস্টার মাইন্ড আছে। এখন কি করতে হবে আমি বলি, পরিস্থিতি যদি শান্ত করতে হয়, আমার পার্সোনাল সেটা হচ্ছে প্রথমত ছাত্রলীগকে 1 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 1 বছরের জন্য ছাত্রলীগের কর্মকাণ্ড, হ্যাঁ, এবং নিষিদ্ধ ঘোষণা করে ইউনিভার্সিটিগুলি খুলে দিতে হবে, ঠিক আছে? তারপরে ছাত্রলীগের সংস্কার কিভাবে করা যায়, এটা আমি আজকের লেখায় যুগান্তরে আছে, কিভাবে ছাত্রলীগকে মানে ছাত্রলীগ বশীকরণ ফর্মুলা দিছি আমি একটা। আপাতত 1 বছরের জন্য বলা হবে ছাত্রলীগ 1 বছরের জন্য ছাত্রলীগের কর্মকাণ্ড নাই, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে আপনার স্পিডি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে। এই যারা হত্যাকারী, যারা এই যে ছাত্র হত্যা করছে,
এইটা বিলম্বিত করা যাবে না, এটা স্পিডি ট্রায়াল, সামারি ট্রায়াল। এটা ধরেন যে 7 থেকে 10 দিনের মধ্যে বিচার হয়ে যাবে। যাদের গুলিতে নিহত হয়েছে, মানে যারা হত্যাকারী, গুলি করেছেন, যারা হত্যাকারী বলছি, যারা অপরাধী, তাদের কথা বলছি আমি। এবং স্পিডি ট্রায়ালের জন্য আপনার বিচার ব্যবস্থাটাও পাল্টায় দেওয়া দরকার। যেমন ধরেন আমাদের এখানে এখন যে বিচার ব্যবস্থা, এটা তো ধরেন মানে ইংল্যান্ডে যেটা আছে যে প্রসিকিউশন প্রুভস দি অ্যাকিউজড গিলটি অর নন গিলটি, এটা তো আমাদের কিন্তু ইউরোপের কিছু দেশে আছে, সেখানে হচ্ছে দি অ্যাকিউজ হ্যাজ টু প্রুভ হিমসেলফ ইনোসেন্ট, অপরাধীকে প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। এই পদ্ধতির বিচার কিন্তু স্পিডি ট্রায়ালের জন্য সহায়ক, মানে দ্রুত বিচার সম্পন্ন করা যায়। আমাদের এখানে তো ধরেন যে বিচার প্রলম্বিত হয়ে যায়, এই হয় সেই হয়, এমনি নানা রকম ইয়েতে মানে দ্রুত বিচার পাওয়া যায় না। এই যে হত্যাকারীগুলো, এই হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তির জন্য স্পিডি ট্রায়ালের জন্য সামারি কোর্টের একটা বিধান করতে হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আমি যেটা, এটা আমার পার্সোনাল ইয়ে, সেটা হচ্ছে যে এই মৃত্যুগুলিকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে হবে। হ্যাঁ, একটা ক্যাটাগরি হচ্ছে যে মৃত্যু কোনোভাবেই, যে হত্যা কোনোভাবেই এড়ানো যেত না। আরেকটা হচ্ছে মানে ডেলিভারেট, মানে হত্যাকাণ্ড, কি বলে যে একেবারে টার্গেট করে হত্যাকাণ্ড। আর 2-4টা মৃত্যু আছে সেগুলো রহস্যজনক। যেমন ধরেন রেসিডেন্সিয়াল মডেলের যে ছেলেটা, ওর গৃহশিক্ষক হচ্ছে শিবিরের ঢাকা উত্তরের সাহিত্য সম্পাদক, সেই তার হাউস টিচার, সে তাকে বলছে আজকে ছুটি দিয়ে চলো বেড়ায় আসি, তাকে নিয়ে বেড়াইতে গেছে, তারপরে সে নাই। হ্যাঁ, এই যে মানে শিবিরের গৃহশিক্ষক, মানে শিবির হচ্ছে তার গৃহশিক্ষক। আর ঘরে যে শিশুটি মারা গেল, আহা, ওটা তো বলতেইছি আপনাকে, যে 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 মৃত্যুগুলো ডেলিভারেট, হ্যাঁ, মানে প্ল্যান করে মারা, সেগুলোর তো কোনো ক্ষমা নাই। আর একটা হচ্ছে যে মানে কিছু কিছু মৃত্যু হয়, যেমন আজকে হাইকোর্টের রায় কি দিচ্ছে, হাইকোর্টের রায় দিচ্ছে যে আপনি শেষ ধাপে গিয়ে আপনি গুলি করতে পারেন, কিন্তু নির্বিচার না। এটা তো হাইকোর্টের রায়, তাই না? আজকেও তো পুলিশ গুলি করেছে, সেটা কি আসলে আইন মেনে হয়েছে? কোনটা আজকে? না, সেগুলো তো অন্য বিতর্ক। আমি 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 তো মানে ওই যে হত্যাগুলি হয়েছে সেটার কথা বলতেছি। তো এখন যেমন এই যে পিস্তলের লাইসেন্স কেন দেওয়া হয়, গভর্নমেন্ট কেন পিস্তলের লাইসেন্স দেয় বা আগ্নেয়াস্ত্র লাইসেন্স কেন দেয়? এই কারণে তো দেয় যে আপনি যদি আক্রান্ত হন যে, এবং আত্মরক্ষার জন্য দিন, তাই না? তার লাইসেন্স কেন দিবে, তাই না? যেমন আমার এক বন্ধু, তার জমি জমা নিয়ে গন্ডগোল, তার ছোট ভাই রড হাতে আসতেছে, তাকে মেরে ফেলবে, তার আপন ছোট ভাই। সে ড্রয়ার থেকে পিস্তল বেরও করছে, কিন্তু চিন্তা করে গাউস, এই যে জিনার টাওয়ার মতিঝিল এক্সটেনশন রোডে দেখবেন ফকিরাপুলের পাশে, ওইটা তাদের জিতে গাউস, মানে আমার ফ্রেন্ড। তারপর সে চিন্তা করলো যে আমার ভাই সহোদর, তাকে গুলি করবো আমি। সে গুলি করলো না, তার ভাই এসে রড এইভাবে ঢুকিয়ে দিল এবং সাথে সাথে সে মারা গেল। হ্যাঁ, তো এই যে মানে কতগুলি জিনিস আছে যে ধরেন যে এই যে পুলিশগুলো ছাদে গিয়ে আত্মরক্ষা করলো, হেলিকপ্টার তাদেরকে উদ্ধার করলো, হ্যাঁ, এই পুলিশগুলি যদি নিজেকে বাঁচানোর জন্য যদি ইনডিসক্রিমিনেট গুলি করত, তাহলে তো 50-60টা লাশ পড়ে যায়, কিন্তু তারা তো করে নাই, তাই না? না করে কি হয়েছে, তারা মানে 2-3 ঘন্টা একটা মারাত্মক দুশ্চিন্তার মধ্যে ছাদে কাটিয়েছে, তারপর হেলিকপ্টার এসে তাদেরকে রেস্কিউ করছে, তাই না? তো এখন এইটা দেখতে হবে যে কোন মৃত্যুটা ডেলিভারেট, হ্যাঁ, কোন মৃত্যুটা আসলে ঠেকানো যেত না, হ্যাঁ, যেটা হাইকোর্ট যেটা বলছে যে একেবারে শেষ স্টেপে গিয়ে তাও নির্বিচার গুলি করা যাবে না। তো এই ক্যাটাগরিগুলিতে তো ভাগ করতে হবে। আপনি যদি সব মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে দেন, তাইলে কিন্তু এটা হলো না, এটা তাহলে সুবিচার হলো না। অনেক মৃত্যু তো পুলিশ করে নাই, পাবলিক করছে, মানে আন্দোলনকারীর বিরুদ্ধ শক্তি যেটা আর কি, ওটা তো পুলিশ না। ধরেন যে ছাত্রলীগের হাতে যদি কেউ মানে হত্যা হয়ে থাকে, তাহলে তো এটা পুলিশ করলো না, তাই না? তো কে কোন মৃত্যুর জন্য দায়ী, এই জিনিসটা তো ইনভেস্টিগেট করতে হবে, এবং বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে এটা করে এই যারা রিয়েলি, যেমন এই যে ধরেন যে আবু সাইদ, আমি মনে করি যে প্রথম দিকে তো মানে সরকার কি যে মানে ওরা কি মনে করে দেশবাসীকে, মানে এটা আমি বুঝি না আর কি। হ্যাঁ, একটা 16 বছরের ছেলেকে আসামি করে বসে থাকলো ইত্যাদি। হ্যাঁ,
এখন যখন তদন্ত কমিটি গেল, এখন ঠিকই তো- ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সেই 15 দিন পরে। ওই তো মানে এই যে মানে বিচার বিভাগীয় যে কমিটি, সেটা তারা তো রংপুরে গেল, রংপুরে গিয়ে তারপরে এখন দেখা গেল কি একজন এসআই দায়ী এবং একজন কনস্টেবল দায়ী, এবং তাদেরকে বরখাস্ত করা হলো। তো এই জিনিসগুলো তো অনেক পরে হচ্ছে, তাই না? আবু সাইদের যখন আবু সাইদের মৃত্যুটা তো আপনার স্পার্ক করছে, ওইটা দিয়েই তো এই যে আজকে আমি একটা লেখার হেডিং দিছি এক লেখকের, যে মহাকাণ্ডটির কারণ ঘটিয়ে গেছে রংপুরের ওই যুবক। এটা ছিল, আমি হেডিং দিছি এটা। এই যে লঙ্কা কাণ্ড ঘটে গেল, এটার কারণটা ঘটিয়ে গেছে প্রথমে ওই রংপুরের ওই যুবক, মানে আবু সাইদ। সে দায় অবশ্যই পুলিশের পরিবর্তায়, পুলিশই গুলি করেছিল। হ্যাঁ, এটাই তো এসআই তাকে বরখাস্ত করলো কেন, কনস্টেবলকে বরখাস্ত করলো কেন? জি, জনাব রতন, আপনার কাছে জানতে চাইবো যে যেটা মাহবুব কামাল বলছিলেন যে গুলি হয়েছে কিন্তু সব গুলির দায় পুলিশের নয়, তাহলে দায়টা কার? দায়টা তো বলতে হবে যে রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তারা কেন সময় মতো এই পদক্ষেপগুলো নিলেন না? যাদের হাতে গুলি থাকে, বন্দুক থাকে, তাদের তো সর্বোচ্চ সংযমটাও দরকার হয়। আর যার মানে দাবি থাকে, সে তো তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামবেই। ফলে এই ক্ষেত্রে পুলিশের ল্যাথল উইপেন ব্যবহার করার আগে মানে তার নিয়মগুলো কি, ফায়ার করলেও কি কখন করতে পারে, তার আগে কি কি পদক্ষেপ নিতে পারে, সবই তাদের নিয়ম আছে। সেই নিয়মগুলো ভায়োলেটেড হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। আপনি যেটা জানতে চেয়েছেন যে এই সমস্যার সমাধান কিভাবে হবে। এখন এত মৃত্যু, এত আক্রমণ, এটা নিয়ে এই সরকারকে অ্যাকসেপ্ট করা এই ছাত্রদের পক্ষে এবং দেশবাসীর পক্ষেও কি সম্ভব? ফলে সরকারের পদত্যাগের প্রশ্নটা যেমন আসছে, এটা শুধু ছাত্রদের দাবি নয়, এটা কিন্তু প্রথমে ছাত্রদের দাবি ছিল না। ছাত্রদের প্রথমে ছিল বৈষম্য দূর করা, তারপরে হলো যে পদত্যাগ। এখন প্রশ্ন আসলে এই পদত্যাগের পরে কি হবে, হোয়াট নেক্সট? এই প্রশ্ন যদি আসে তাহলে এটা কি হতে পারে? ধরুন এরশাদ বিরোধী আন্দোলনে আমরা ছিলাম 9 বছর ধরে, এরশাদকে যেতেই হবে। আমরা কিন্তু এরশাদ পতনের যে রূপরেখা মানে সেটা কিন্তু 19শে নভেম্বর 1990 তখন গিয়ে 3 জোটের রূপরেখা প্রণীত হয়েছে। ফলে শুরুতেই সব কিছু হয় না, কিন্তু কিছু অবজারভেশন থাকে, কিছু এক্সপেরিয়েন্স থাকে। তাহলে কি হতে পারে? ছাত্ররাও কিন্তু তার একটা কথা বলেছে, কালকে দেখলাম ওরা বলেছে যে হ্যাঁ, এরকম হতে পারে যে সরকারের পদত্যাগের পরে অন্তত একটা অন্তর্বর্তীকালীন সরকার হোক। অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো কী হতে পারে? অনেক ধরনের কাঠামো হতে পারে। সরকার কি স্পিকারের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগ দেবে, পত্র গ্রহণ দেবেন, নাকি রাষ্ট্রপতির কাছে দেবেন? এটা কি একটা জাতীয় সরকারের কাঠামো তৈরি হবে? এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে কিনা, সেটা নিয়ে যারা রাজনীতি নিয়ে ভাববেন তারা ভাবতে পারেন। কিন্তু তারা মনে করছেন যে এই হত্যা এবং নিপীড়নের দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা হয়েছে এখন তাদের এক দফার প্রশ্ন। এখন এক দফার অন্তরালে তো আরও অনেক দফা আছে। এক দফার অন্তরালে আছে যে সহপাঠী, বন্ধু যারা মৃত্যুবরণ করেছে, সেই হত্যার জন্য যারা দায়ী তার বিচার করা, কিংবা যে ব্যবস্থার কারণে এই বিক্ষোভটা তৈরি হলো সেই ব্যবস্থাটার অবসান চাওয়া, কিংবা এরকম হতে পারে যে এর মধ্যে দেখুন তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, মানুষ কিন্তু দ্রব্যমূল্যের কষাঘাতে উৎপীড়িত মানুষ, তারাও গিয়ে এর সঙ্গে যুক্ত হয়েছে। বেকারত্বের যন্ত্রণায় থাকা যুবক, সেও এর সঙ্গে যুক্ত হয়েছে। যে শ্রমজীবী মানুষ কাজ করেও সে তার দিন যাপনের গ্লানি বহন করে, সেও এর সঙ্গে যুক্ত হয়েছে। যে মধ্যবিত্ত প্রতি মুহূর্তে আতঙ্কিত থাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠিত অভিভাবক, তারাও যুক্ত হয়েছেন। এবং আজকে দেখুন একটা প্রেস নোটে এরকম বলা হয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তার মানে সরকারও স্বীকার করে নিচ্ছেন যে অভিভাবকরাও রাস্তায় আছেন। বাংলাদেশের অভিভাবকরা তো ছেলে মেয়েদেরকে আগলে রাখে যে বাবারে বাইরে যাস না, বাইরে সমস্যা হচ্ছে। তাহলে তো নামতে দিচ্ছে কেন? তাহলে তারাও নামতে দিচ্ছে কেন, এটা তাহলে খেয়াল করতে হবে। তাহলে কোথায় গিয়ে এই সমস্ত কিছুর একটা মিলন ঘটে গেল যে আমার সন্তানটা যাওয়ার সময় মা বরঞ্চ তার জন্য পানি কেনার টাকা তার হাতে দিয়ে দিচ্ছেন। এই জায়গায় কখন যায়, জানে তার সন্তান কিন্তু গুলিবিদ্ধ হয়ে আসতে পারে, জানে তার সন্তান মৃত্যুবরণ করতে পারে, অথবা তার সন্তানের এক বন্ধু মৃত্যুবরণ করেছে, কিংবা ওই ছেলেটা মেয়েটা যখন বলছে আমার বন্ধুরা আজকে রক্ত দিচ্ছে, আমি কি ঘরে বসে থাকতে পারি, এটা কোন ধরনের আবেগ, একটা অল্প বয়সী টিনেজ ইমোশন, এটাকে কিন্তু আমাদের বিবেচনা করতে হবে। ওই যে যার কথা বলা হলো মানে মোহাম্মদপুর বিজ্ঞান রেসিডেন্সিয়াল, সে কিন্তু ছোট্ট একটা নোট লিখেছিল। সে নোট লিখেছিল কি যে যেভাবে এরকম মারছে আমাদের বন্ধুদেরকে, শুনলাম ঢাকা ইউনিভার্সিটিতে এরকম আহত হচ্ছে, আসলে আমাদের একটু যাওয়া দরকার। তাহলে এইরকম কথাও কিন্তু
কিংবা একটা ছোট্ট কথা বলেছিল যে মানুষ তো মৃত্যুবরণ করে, কিন্তু এমনভাবে মৃত্যুবরণ করো যাতে মানুষ তোমাকে মনে রাখে। তো এই বাচ্চা ছেলের মধ্যে এই আবেগটা কোথা থেকে আসে? এই আবেগ তো আমরা তার দিন এদেরকে ফেসবুক জেনারেশন মনে করতাম, একদিন তো আমরা আত্মকেন্দ্রিক জেনারেশন মনে করতাম। সেই আত্মকেন্দ্রিক জেনারেশনটা তারা কিভাবে আবেগে আপ্লুত হয়ে সহপাঠীর জন্য রাস্তায় এসে না দাঁড়ালো। সবচেয়ে এবার একটা তাৎপর্যপূর্ণ ঘটনা দেখেছি, মেয়েদের অংশগ্রহণ। এটা একটা দুর্দান্ত, মানে এত পরিমাণ মেয়েরা নেমেছে, এবং মেয়েরা রাস্তায় নামা মানে প্রতি মুহূর্তে লাঞ্ছিত হওয়ার ভয় থাকে, অপমানিত হওয়ার ভয় থাকে, তারপরে নামছে কেন? তাহলে কোন শক্তি তাদেরকে নামাচ্ছে? তারুণ্যের এই শক্তিটাকে আমাদের খেয়াল করতে হবে। শক্তি দিয়ে এদেরকে দমন করে ফেলা যাবে, রাষ্ট্র তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এদের মুখ বন্ধ করে দিতে পারবে, কিন্তু মুখ বন্ধ করে দিলেও চিন্তাটা কি বন্ধ করতে পারবে? ফলে আমরা মনে করি দমন পথ নয়, দমনের মধ্য দিয়ে এটা সমাধান হবে না। কারণ দমনের মধ্য দিয়ে ধরেন এই দফা সরকার হয়তো তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে টিকে গেল, 2 মাস পরে যে আবার আর একটা ঘটনায় এরকম একটা বিস্ফোরণ তৈরি হবে না, তার গ্যারান্টি কি দেওয়া যাবে? তো ফলে আমরা মনে করি যে দমন পীড়নের পথটা পরিহার করা উচিত, দাবি যেটা আছে সেটার প্রতি স্বীকৃতি দেওয়া উচিত। কখনো কখনো যেটা মাহবুব ভাই বলেছেন না, সম্মানজনক রিট্রিট, সম্মানজনক পশ্চাদপসরণও কখনো কখনো করা দরকার হয়ে যেতে পারে। কখনো কখনো গণতন্ত্রের স্বার্থেই মানে পশ্চাদপসরণ হতে পারে, সেটাও করতে পারে। কেন এই জায়গায় এরকম মনে হবে যে আমরা পিছিয়ে গেলাম, তো শেষ হয়ে গেল সব, ক্ষমতা না থাকলেই আমরা আর কিছু নাই? তার মানে ক্ষমতাই সব। তাহলে ক্ষমতা যদি সব হয়, সেটা কি ক্ষমতা? দমন করার ক্ষমতা, নাকি জনগণকে প্রতি দায়িত্ব পালনের ক্ষমতা? কিন্তু প্রধানমন্ত্রী তো উদার, তিনি নিজেই বলেছেন ব্যক্তিগতভাবে উদারতা দিয়ে এখানে কিচ্ছু হবে না। না চান তিনি থাকবেন না, তিনি এটা থাকতে চান না। ব্যক্তিগত উদারতার প্রশ্ন নয়। প্রধানমন্ত্রীর চারপাশে যেমন প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, তার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সততা দিয়ে কি কিছু হবে? প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সৎ, তিনি দেশপ্রেমিক, তিনি দেশের জন্য ভালোবাসেন, তার নানা ধরনের আবেগ আছে এই দেশকে কেন্দ্র করে, কিন্তু তা দিয়ে কি সবকিছু জাস্টিফাই করা গেল? তার চারপাশে কারা ঘিরে আছেন, কারা তার নির্দেশগুলো পরিচালনা করেন, এবং কাদের দ্বারা রাষ্ট্রটা পরিচালিত হয়, মানুষ তো তাদেরকেও দেখে। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, আপনার কাছে একটু শুনতে চাইবো যে এই যেটা রাজিকুজ্জামান রতন বলছিলেন, দমনের মাধ্যমে আসলে সমস্যার সমাধান করা যাবে না, কিন্তু আজকে বিকেল পর্যন্ত যে ঘটনা আমরা দেখেছি সেখানে ছাত্ররাও আগ্রাসী ভূমিকার মধ্যে ছিল, তারাও হয়তো এক ধরনের তাদের দাবি আদায়ের পথে, এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তারাও তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে। এবং আজকে ডিএমপি কমিশনার বলেছেন যে আগামীতে, অর্থাৎ কারফিউ চলাকালীন কেউ যদি কোনো আন্দোলন করে বা কিংবা কোনো মারমুখী অবস্থান কিংবা ভাঙচুর কিংবা অন্য কোনো কর্মকাণ্ডে জড়ায়, তাহলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। এর মধ্য দিয়ে কি আমরা আগামীকাল এই যে ভোটটা আসছে, এই ভোটটা কি আমরা শান্তিপূর্ণ দেখতে পাবো? শুনুন, এটা খুবই আনপ্রেডিক্টেবল, কাল কি হবে এইটা বলার মতো জ্যোতিষী নাই। কথাটা হচ্ছে যে মানে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছি আমরা, মানে দুই পক্ষই আর কি, মানে এটা রিটার্ন করার কোনো জায়গা নাই। এটা এখন হয়ে গেছে মাইট ইজ রাইট, মানে যার শক্তি বেশি হি উইল সার্ভাইভ, এটা এই জায়গায় চলে গেছে। এখানে আর আলাপ আলোচনার কোনো জায়গা নাই। এবং দেখেন, এই যে আলাপ আলোচনার কোনো জায়গা নাই, হ্যাঁ, বা গভর্নমেন্ট যে মানে কি বলে যে পিছু হটবে বা হবে, মানে পথ ছেড়ে দিবে, এটা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল কালচার তা অ্যালাউ করে না। হ্যাঁ, বাংলাদেশের পলিটিক্যাল কালচার কি, আজকে শেখ হাসিনা স্টেপ ডাউন বলুক যে না, ছাত্রদের দাবি দেওয়ার প্রতি আমি সম্মান দেখি, আমি রিজাইন করতেছি, কালকে দেখবেন যে ম্যাসাকার হয়ে যাবে, সংখ্যালঘু থেকে শুরু করে আপনার এই যারা দীর্ঘদিন বিএনপি এবং ছাত্রদলের প্রতি যে নিপীড়ন করা হয়েছে ছাত্রলীগের লোকেরা, সেটার প্রতিশোধ, কারো পার্সোনাল গ্রাস, কারো এইটা সেইটা, একটা ম্যাসাকার হয়ে যাবে। হ্যাঁ, সমাধানটা কোথায়? আমি বলছি এটা বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা অ্যালাউ করে না। হ্যাঁ, যে আমি আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিব, এটা 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 বিএনপিও করবে না। এটা মানে প্রমাণ আছে, এটা তো আমরা দেখছি 2006-এর সাথে, তাই না? এই যে কে এম হাসান, তারপরে ইয়াজউদ্দিন, এই সেই ইত্যাদি কত রকমের, তাদের ভয় ছিল যে গ্রেনেড হামলার যে অপকর্ম, সেটার প্রতিশোধ হবে, এই হবে সে হবে, সুতরাং যেভাবেই হোক ক্ষমতা রাখতে হবে। পারে না সেনাবাহিনীর কারণে, তারা তো চেষ্টা করছে, তাই না? তো বাংলাদেশের কালচার এটা পারমিট করে না। হ্যাঁ, আপনি যদি এরকম হইতো যে হ্যাঁ, একটা ডেমোক্রেটিক কান্ট্রি,
হ্যাঁ, এখানে আপনার পিসফুলি স্টেপ ডাউন করলে মানে অপোজিশন তাকে যেন মানে ইউরোপ আমেরিকা যেটা হয়, হ্যাঁ, যে ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য একজন প্রাইম মিনিস্টার আর একজন অপোজিশন লিডার, এই তো পার্থক্য, আর তো কোনো পার্থক্য নেই। তো ফলে এইটা পারমিট করে, এটা আমরা এখন পয়েন্ট অফ নো রিটার্ন, এখন মাইট ইজ রাইট, যদি মানে ছাত্র সমাজের শক্তি বেশি হয় তারা বিজয়ী হবে, আর যদি সরকারের শক্তি বেশি হয় তারা বিজয়ী হবে। এখানে কোনো রিজনিং, কোনো র্যাশনালিটি, কোনো লজিক। অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুব কামাল, অসংখ্য ধন্যবাদ জনাব রাজিকুজ্জামান রতন আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে নিউজ অ্যান্ড ভিউজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।